রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, দেশের স্বার্থে বিরোধী কোনো কাজ করবে না বিএনপি সরকার। এদিকে জাতীয় মৎস্য পদক প্রদান অনুষ্ঠানে তারেক রহমান বলেন, মৎস্য খাতের উন্নয়নে কাজ করছে সরকার। পরে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ মহসিনের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো হাওর অঞ্চল কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। আধুনিক অবকাঠামো ও যোগাযোগ সুবিধা বঞ্চিত কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর আগমনে এই এলাকার মানুষের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আশার সঞ্চার হয় কিশোরগঞ্জবাসীর মধ্যে। পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন সরকার প্রধান। বেলা 11:30টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন তারেক রহমান। পরে স্থানীয় সুধীজনদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি সরকার। সরকার সামর্থ্য অনুযায়ী মৎস্যজীবী, কৃষক ও প্রান্তিক উদ্যোক্তাদের পাশে দাঁড়াবে। জনগণের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য। এই মাছের অবমুক্তকরণ, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বাচ্চাদেরকে মানুষ রূপে গড়ে তোলা, সুন্দর আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা, এই যে কাজগুলো ইমাম মুয়াজ্জেম সাহেবদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, আপনারা কি মনে করেন এইগুলোর যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? এ সময় সরকার প্রধান অভিযোগ করেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে কিছু দল রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। দেশকে গড়ে তুলতে জনগণকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, যারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। এ সময় প্রধানমন্ত্রী দাবি করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণেই দেশের মানুষ আজ বিদ্যুৎ ও গ্যাস সংকটে দুর্ভোগে পড়েছে। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। পরে কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এতে মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য 13 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন তারেক রহমান। এতে তিনি বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের 2 কোটি মানুষ মৎস্য চাষের উপর নির্ভরশীল, তাই এ খাতের উন্নয়নে সচেষ্ট সরকার। সমগ্র বাংলাদেশে এরকম অনেক জলাশয় আছে, হাওর আছে, বিল আছে, পুকুর আছে, যেগুলি পড়ে রয়েছে বিনা কারণে। আমরা সিদ্ধান্ত করেছি এগুলোকে সংস্কার করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা এগুলোতে মাছের পোনা ছাড়তে চাই। দেশের মৎস্য ও কৃষি পণ্য উৎপাদনের বৃহত্তর হাব কিশোরগঞ্জের সম্ভাবনা, উদ্যোক্তা ও খামারিদের সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই প্রথমবারের মতো রাজধানীর বাইরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তৃণমূল পর্যায়ের অর্থনীতির উন্নয়নে বদ্ধপরিকর সরকার। এরপর কিশোরগঞ্জের পৌরসভা পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির মূল পর্বের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী, অসহায় মানুষের মধ্যে অনুদান প্রদান করেন তিনি। এছাড়া ইমাম মুয়াজ্জিন খাদেম ও ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি। সেখানে তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য, তাই যারা এ কাজে ব্যাঘাত ঘটাতে চায় তাদের প্রতিহত করতে হবে। অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সন্ধ্যায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, কিশোরগঞ্জ।
সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিরোধী দলের উপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। চলমান জ্বালানি সংকট পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অন্যদের দোষ না দিয়ে বিএনপির নেতা কর্মীদের সিন্ডিকেট এবং চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান গোলাম পরোয়ার। এ সময় জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় ন্যাশনাল ইমার্জেন্সি সেল গঠন সহ 4 দফা প্রস্তাব তুলে ধরে জামায়াতে ইসলামী। বিস্তারিত জানাচ্ছেন আনান তাসনিন রি। চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রী হয়তো বলছেন উনি 60-এর হাতা গুছায় কেটস পরে নামেন, আমাদের আমিরের জামাত তো আর 60 পরেন না, উনি পাঞ্জাবি পরেন, তো পাঞ্জাবির হাতা গোটায় উনিও কিন্তু মাঠে নেমেছেন। এ সময় জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করে তা মোকাবেলায় 4 দফা প্রস্তাব তুলে ধরেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 2025-26 অর্থবছরে এলএনজি আমদানিতে প্রায় 59,000 কোটি টাকা ব্যয় এবং প্রায় 14,600 কোটি টাকার সরকারি ভর্তুকির তথ্য প্রকাশিত হয়েছে। সুতরাং তৃতীয় এফএসআরইউ নির্মাণ করুন, প্রয়োজন হলে আমরা সমর্থন করব। কিন্তু একই সঙ্গে বলতে হবে এলএনজি কোথা থেকে আসবে, কত দামে আসবে, দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি কি হবে, পাইপলাইন কখন হবে, দেশীয় গ্যাস উৎপাদন কত বাড়বে। এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া শুধু একটি নতুন ভাসমান টার্মিনালকে পুরো সংকটের সমাধান হিসেবে দেখা বাস্তবসম্মত হবে না। জ্বালানি সংকট মোকাবেলায় বিরোধী দল অনেক আগেই সরকারের কাছে 10 দফা প্রস্তাব দেয় জানিয়ে তিনি বলেন তা বাস্তবায়ন না করে উল্টো বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে। আমরা 90 দিন পর আবার হিসাব চাইব, সরকারকে বিব্রত করার জন্য নয়, দেশের মানুষের পক্ষে। আর দেশের স্বার্থে সরকার যদি কোনো কার্যকর, স্বচ্ছ ও বৈজ্ঞানিক উদ্যোগ নেয়, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা সরকারের সেই উদ্যোগে সহযোগিতা করব। এ সময় বিরোধীদের দোষ দেওয়ার বদলে নিজ দলের সিন্ডিকেট এবং চাঁদাবাজি বন্ধ করার আহ্বান জানান এই জামায়াত নেতা। আনান তাসনিন রি, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরের সংকট 6 মাসেও ঠিক হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সেক্টরের সমস্যা সমাধানে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলেও জানান তিনি। রাজধানীতে এক সেমিনারে অর্থমন্ত্রী একথা বলেন। রাজস্ব খাত সংস্কার করা হচ্ছে বলে জানিয়ে আমির খসরু বলেন, এতে সরকারি আমলারা নন, নীতি নির্ধারণ করবে বিশেষজ্ঞ টিম। বেসরকারি ব্যাংকগুলোতে তারল্য সংকট সমাধান করতে না পারলে ব্যাংক পরিচালনা করা কঠিন হবে বলেও জানান অর্থমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বিল্ডিং ইনভেস্টর কনফারেন্স ফ্রম পলিসি রিফর্ম টু ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন শীর্ষক সেমিনারের আয়োজন করে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চলমান জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরের সমস্যা সমাধানে যা যা করণীয় তাই করছে সরকার। তবে এরপরও এই সংকট পেরুতে সময় লাগবে প্রায় 2 বছর। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years, minimum. I can assure you that we are trying to do everything in the quickest possible time. We're not wasting any time on this. এনবিআর সংস্কারে আমলাদের পরিবর্তে বিশেষজ্ঞদের কাজে লাগানোর কথা জানিয়ে তিনি বলেন, ট্যাক্সেশন অটোমেশন হলে অনেক কিছু সহজ হবে এবং দুর্নীতি কমবে। It is going to be the expert group, not bureaucrats. The groups who knows the businesses, who knows how each and every policy impacts on the taxpayers, on the revenue collection of the country, on the consumption side. All found problems necessary will be taken into account by the expert group. বেসরকারি ব্যাংকগুলোতে তারল্য সংকট ভয়াবহ বলে জানান অর্থমন্ত্রী। There is a serious capital deficit in these banks. Serious. They've been laundered out and NPL is very high. But to resolve this NPL issue is a big challenge for the government. And unless you can recapitalize these banks, actually
Actually, it's going to be very difficult for these banks to continue. বিদেশি বিনিয়োগকারীদের সহজে লাভসহ বিনিয়োগ ফেরত নিতে বাংলাদেশ ব্যাংককে সব নিয়ম সহজ করার কথা বলা হয়েছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পরিবেশ অনুকূলে হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হতে পারে বলে আভাস দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীতে এক ব্রিফিংয়ে মুখ্য মন্ত্রণালয়ের AKM শহীদুল করিম বলেন, 5 আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য এই সফরের পরিবেশ নষ্ট করেছে। তিনি আরও বলেন, সহায়ক পরিবেশ সৃষ্টিতে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী প্রত্যাবর্তন ও ওসমান হাদি হত্যাকারীদের ফেরতের অপেক্ষায় রয়েছে ঢাকা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। ঢাকায় মন্ত্রী পদমর্যাদায় হাই কমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর থেকে এই সফর আয়োজনের নানামুখী কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রচেষ্টার সবটুকু দীনেশ ত্রিবেদী সরাসরি অবগত করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও সফরটির ব্যাপারে এখনো আশাবাদী দিল্লি। Bangladesh Prime Minister Tariq Rahman is expected to travel to New Delhi in the second half of next week. এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর হতে পারে শীর্ষক একটি প্রতিবেদন প্রচার করে দিল্লি ভিত্তিক ভারতীয় গণমাধ্যম NDTV। প্রতিবেদনে বলা হয়, ঢাকা দিল্লি সম্পর্কের নতুন সূচনা নিয়ে আগামী সপ্তাহে ভারত আসছেন তারেক রহমান। রোববার এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্ভাব্য সফর নিয়ে কাজ করলেও পরিবেশ অনুকূলে নেই। তিনি বলেন, ভারতে পলাতক শেখ হাসিনা, অন্যান্য অপরাধী এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের দ্রুত হস্তান্তর চায় ঢাকা। We have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Osman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. এদিকে ভারতের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যার্পণের সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নেওয়া হবে না। আদালতের প্রক্রিয়ায় বাংলাদেশের করা অভিযোগগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে বিবেচিত কিনা তা যাচাই করে দেখবে দিল্লি। তবে প্রতিবেদনটির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।